টেকনিক জানবো আমরা, পাশাপাশি যারা বিসিএস ব্যাংক এবং চাকরি প্রত্যাশী আছেন তাদের সম্পর্কে কিছু টিপস নিয়ে আলোচনা করব। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আমাদের মূল পারপাস হচ্ছে ক্লাসটা সম্পর্কে বিসিএস ব্যাংক বা এই চাকরিগুলো পেতে হলে কি করতে হয়, প্লাস হচ্ছে যারা নতুন তাদেরকে শুরুতে আমার পরিচয়টা দিব, যারা এই পেজে বা আমার প্ল্যাটফর্মগুলোতে নতুন তাদের ক্ষেত্রে একটু কমেন্টে জানাবেন কেউ একজন যে এম আই লাউড এনাফ টু হিয়ার, আমি যথেষ্ট শুনতে পাচ্ছি কিনা আপনাদের সাথে। আমি মাইক্রোফোন নেই নাই এন্ড দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক শুরুর দিকে সাউন্ডটা কিছুটা লো হইতে পারে। ওকে, আই হোপ এখন ঠিকঠাক হওয়ার কথা। আর্টিকেলগুলা আচ্ছা, ওকে, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের সাথে অনেকজনই যুক্ত হইতেছেন, অনেক দিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত আছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিসিএস যে কোয়েশ্চেন সলভ করব তার আগে আমার নিজের ছোট্ট করে একটা পরিচয় দিয়ে নিই। এখানে অনেকেই নতুন করে আমাদের পেজে যুক্ত হয়েছেন। আমাদের গত 6 মাসে প্রায় 1.5 লাখের মতন ফলোয়ার নতুন করে যুক্ত হয়েছে, কানেক্টেড হয়েছে। আচ্ছা, আমার নাম হচ্ছে হাবিবুর রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ করছি মার্কেটিংয়ে। তার আগে আমার অনার্স ছিল ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি থেকে। আমি 44তম বিসিএসে পোস্টাল কাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু জয়েন করি নাই। পরবর্তীতে 45তম বিসিএসেও প্রিলি রিটেন টিকেছিলাম, ভাইভা অ্যাটেন্ড করি নাই, এবং কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে 1.5 মাসের মতন কর্মরত ছিলাম। বিসিএস 45-এর পরে আর কোনো পরীক্ষাই দেই নেই, এবং অ্যাটেন্ড না করার পিছনে কারণ হচ্ছে আমি 44 বিসিএসের শুরুর দিক থেকেই অন্টারপ্রেনারের দিকে আমার শিফট হওয়ার মানসিকতা ধীরে ধীরে শিফট হতে থাকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওই দুইটা চলমান বিসিএসের পরে আর কোনো বিসিএসও অ্যাটেন্ড করি নাই, কোনো চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করি নাই, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই 44-এর বিসিএসে ক্যাডার হওয়ার পরেও জয়েন করি নাই, 45-এ বিসিএসের ভাইবা ইচ্ছা করিয়ে দেই নাই। সো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনাদের জব সম্পর্কে এখানে এখন আলোচনা করব, দ্যাট ইজ ওয়াই আমার একটা এক্সপিরিয়েন্স আছে সেটা জানালাম, প্লাস হচ্ছে মেলা দিন থেকে আপনাদেরকে পড়াই, প্রায় 10 বছরের বেশি সময় ধরে, 2017 সাল থেকে পড়াই। তাহলে 2017 থেকে এখন 2026, অলমোস্ট 10 ইয়ার্স। ওকে, 10 বছর ধরে পড়াই। সো পড়ানোর এক্সপিরিয়েন্স তো আছে, প্লাস হচ্ছে জব সেক্টর সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া আছে, এটার একটা ইন্ট্রোডাকশান দিলাম আর কি। 47তম বিসিএসে আপনার আমরা ন্যাচারালি জানি হচ্ছে ট্রান্সলেশন বলতে ইংলিশের 200 মার্কের মধ্যে 50 মার্ক থাকে ট্রান্সলেশন, আর এমনিতে বাংলা সাবজেক্টে 15 মার্ক ট্রান্সলেশন থাকে। আমার বাংলা যে 200 মার্ক, বাংলা ব্যাকরণ ইয়াসহ লিখিত 200 মার্ক, এখানে আবার 15 মার্ক থাকে, তার মানে 65 মার্কের মতন আমার হচ্ছে ট্রান্সলেশন থাকে। এর মধ্যে এই বাংলা টু ইংলিশ এটা হচ্ছে 25 মার্ক, এবং এটা আসছে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র নিয়ে। এই গণতন্ত্র নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। 47-এর বিসিএসটা যখন হয় সেটা হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, তার পরের দিকে পরে এই পরীক্ষাটা হয়। তার মানে এটা একটা গণতন্ত্রের সাথে, ডেমোক্রেসির সাথে কানেক্টেড একটা সিচুয়েশানে যেহেতু পরীক্ষাটা হয়েছে, এবং এই ট্রান্সলেশনটাও এরকম রিলেটেড দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আমরা ক্ষেত্র বিশেষে একটু স্মার্ট হইতে হবে। বিসিএস ক্যাডার অনেকে মনে করে যে ভালো ভালো চাকরিগুলো বা বিসিএস ক্যাডার বা অন্যান্য চাকরিগুলো পায় একেবারে ঠাটা মুখস্থ করলে, সব বই পড়ে শেষ করে ফেললে মনে হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এখানে আপনার আইকিউ ভালো থাকা লাগবে, অ্যাট দ্য সেম টাইম বুদ্ধিভিত্তিক পরীক্ষা দেওয়া লাগবে, অনেক ব্যাপার স্যাপার আছে। সো এই আপনারা যারা আমার সাথে আপনাদের চাকরির জার্নিতে আসেন, সো তাদেরকে আমি বিভিন্ন বিষয়ে প্রায় সময় পরামর্শ দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা চলেন শুরু করি, দেরি করব না। এই ট্রান্সলেশনটা বিশাল বড়, এক একটা ট্রান্সলেশন বেশ ভালোই বড় থাকে বেশিরভাগ ক্ষেত্রে বিসিএসে। সো আমরা যেটা করব, এটা পুরোটা আলোচনা করব না, এটা আমরা মোস্ট প্রবাবলি কতটুকু আলোচনা করব আমরা এই পর্যন্ত আলোচনা করতে পারি। মূল ব্যাপারটা হচ্ছে একটা ট্রান্সলেশন। আমাদের এখনকার যুগে চ্যাট জিপিটি আছে, অনলাইন আছে, কিন্তু আমাদের পরীক্ষার হলে এটা থাকবে না। তাহলে পরীক্ষার ক্ষেত্রে, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কী কী জিনিস মাথায় রাখা লাগবে, কোন কোন টেকনিক কিংবা মেথড ফলো করলে সহজে ভালো বেটার ট্রান্সলেশন করতে পারি, এইটাই হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। ওকে, আমরা একটু যদি দেখি, এই অংশটুকু আমি আলাদা করে এইখানে নিয়ে আসছি। আচ্ছা, আমাদের পুরো ট্রান্সলেশন হচ্ছে এই পেজ, এইটা প্লাস হচ্ছে এই পেজ, দুইটা পেজ মিলে এটা। আর যে অংশটুকু আমরা আজকে আলোচনা করব এটা আলাদা করে এই জায়গায় নেওয়া আছে,
এবং এইখানে আমাদের 3টা বাক্য আছে, 1টা 2টা এবং 3টা। এবং আপনি দেখেন যে এই বাক্যটা কত বড় বাক্য। তা আমরা যখন ট্রান্সলেশন করি আমরা তো আমাদের ইংলিশের পড়ার মেথডটাই ভুল, আমরা আসলে খুবই গ্রামারের বেসিক ধরে 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 আগাই, যার ফলে আমাদের ট্রান্সলেশন করা, ইংলিশ স্পিকিং করা, ভালো রাইটিং করার ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকি। সো এত বড় বাক্যগুলোর ক্ষেত্রে কীভাবে নিজের ইয়াটা ধরে রাখা যায়, কোন মেথডে আগাইলে সহজে এই বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো, এই জিনিসটা আমরা দেখব। তাহলে প্রথম কি বলছে, গণতন্ত্রের উৎস প্রাচীন গ্রিসে অনুসন্ধান করা যায়, যেখানে নাগরিকগণ শাসনাধিকার অর্জনের মাধ্যমে সমাজের সমতা স্বাধীনতার প্রতিষ্ঠা ঘটান এবং এই ব্যবস্থা জনসাধারণের অংশগ্রহণের উপর নির্ভরশীল ছিল, যা তৎকালীন সমাজে একটি পরিবর্তন এনে দেয়। অথচ প্লেটো এই ব্যবস্থাকে তীব্রভাবে সমালোচনা করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে গণতন্ত্র অশিক্ষিত জনসাধারণের এভাবে রাষ্ট্রে অস্থিরতা ও অপ্রতিহত স্বৈরাচার প্রতিষ্ঠা করে, যা দার্শনিক শাসনের তুলনায় ত্রুটিপূর্ণ। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি বারবার বলি, যখন আমার পেইড ব্যাচ ফিউচার ক্যাডার্স নামে যে পেইড ব্যাচ আছে, যেখানে আমি 200 মার্কের ইংলিশ পড়াই, পাশাপাশি ব্যাংকের 120 মার্ক এখানে অটোমেটিক্যালি কভার হয়ে যায়। আমি বলি যে যখন একটা ট্রান্সলেশন আপনি করবেন, সেখানে আপনার পুরো ট্রান্সলেশনটা আগে পড়ে নেবেন। অনেকে কি করে, প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আপনার ধরেন প্রশ্ন পাইছে, আচ্ছা প্রথম লাইনে এইটা, তাহলে আমি ট্রান্সলেশন করা শুরু করি না। আপনার পুরো ট্রান্সলেশনটা আগে পড়বেন, পড়লে যেটা হবে আপনি ওই ট্রান্সলেশনের মূল থিমটা বুঝতে পারবেন, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে বেশিরভাগ ট্রান্সলেশন আছে না পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে আছে, এটা সম্পর্কে একটা আইডিয়া হবে। আপনি যদি থিম না বুঝেন, তাহলে আপনি তখন ট্রান্সলেশন করবেন, এটা লিটারাল মিনিংয়ে ট্রান্সলেশন হয়ে যাবে। লিটারাল মিনিং মানে কি, আক্ষরিক অর্থে, বা ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ। আপনাকে এটা করতে হবে ফিগুরেটিভ মিনিংয়ে, মানে রূপক অর্থ, অর্থাৎ আপনার এই ট্রান্সলেশনের ভাবার্থটা বুঝতে হবে, সেই অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। ধরেন আমি হাসতে হাসতে আমার বন্ধুকে বললাম, এই তোর থাপ্পড় মারবো। এখন আপনি ট্রান্সলেশন করলেন, হি সেইড দ্যাট হি উড স্ল্যাপ হিম, আপনি এটা বললেন, সে বললো যে সে তাকে থাপ্পড় মারবে। আসলে তো থাপ্পড় মারবো বলি নাই, থাপ্পড় মারবো বলছি, বাট আসলে ব্যাপারটা থাপ্পড় মারবো না, এটা হচ্ছে আই মেড আ জোক, আমি একটা মজা করছি আমার বন্ধুর সাথে। এটা হবে, এটা থাপ্পড় মারা শব্দ দিয়ে ট্রান্সলেশন করলে হবে না, এটা হচ্ছে আমি আমার বন্ধুর সাথে মজা করছি, তাহলে আই মেড আ জোক, অথবা আই মেড ফান উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে মেক ফান। মেক ফান মানে কি, মজা করা। মেক আ ফান মানে হচ্ছে মজা করা। তাহলে আপনি বলবেন যে হি মেড ফান উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে মজা করছে। এখন আমি বলছি যে আমি হাসতে হাসতে বলতে থাপ্পড় মারবো, আপনিও এটা লিখছেন সে সেইড উইথ লাফিং, অথবা সেইড লাফিং দ্যাট হি উড স্ল্যাপ হিম, এরকম করে ট্রান্সলেশন করে ফেলতেছেন। না, এটা অ্যাকচুয়াল ট্রান্সলেশন না। We have to understand that always you have to, what can say, understand the main theme of a translation or of a passage, যার ফলে ওই মেইন থিমটার অনুযায়ী আপনাকে you have to translate this passage, হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে চলেন, আমাদের এখানে প্রথম সেন্টেন্সটা এখানে আছে, গণতন্ত্রের উৎস প্রাচীন গ্রিসে অনুসন্ধান করা যায়, যেখানে নাগরিকগণ শাসনাধিকার অর্জনের মাধ্যমে সমাজে সমতা স্বাধীনতার প্রতিষ্ঠা ঘটান। আমরা যখন একটা ট্রান্সলেশন করি, আমাদের কি কি মাথায় রাখা লাগে, প্রথম হচ্ছে ভোকাবুলারি তো অবশ্যই পারতে হবে, এটার কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্স বা কোন ধরনের স্ট্রাকচার বা কোন ধরনের কাঠামোর মধ্যে আছে সেটা বুঝতে হবে আপনাকে। তাহলে আমি এটাকে কাঠামো, ফ্রেম বলতে পারি, কোন ফ্রেমে, অথবা কোন সেন্স বলতে পারি, সেন্সটা কেমন, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অথবা অতীত বর্তমান ছাড়াও এরকম হইতে পারে, সে এমন বললেন যে মানে কোনো উপদেশ হইতে পারে, বা হচ্ছে যেটা আমরা কোয়েশ্চেন হইতে পারে, হ্যাঁ, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে। সো এই জিনিসটা বুঝতে, সেন্সটা বোঝা, ওকে। অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম থিম বুঝতে হবে আপনাকে। থিম, আপনি একেবারে শব্দ পাইছেন, অনুসন্ধান করা মানে এক্সপ্লোর করা, এবার আপনি লিখে ফেলছেন এক্সপ্লোর না, আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে এই এক অনুসন্ধান করা দ্বারা এক্স্যাক্টলি এই সেন্টেন্সে আসলে কি বুঝাইতে চাইছে। আমরা যখন এইটা বুঝতে না চাই, আপনি একটা দিন মাথায় রাখবেন সবসময়, কি বললো সেটার চেয়ে কি বুঝাইলো সেটা গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে পারছি, কি বললো সেটার থেকে কি বুঝাইলো সেটা গুরুত্বপূর্ণ। যেমন আমি বলছি আমার বন্ধুকে হাসতে হাসতে আমি থাপ্পড় মারবো, আমি থাপ্পড় মারবো, কি বললাম থাপ্পড় মারবো, এটা গুরুত্বপূর্ণ না।
আমি থাপ্পড় মারা দিয়ে আসলে এক্স্যাক্টলি কি বুঝাইছি, আমি বুঝাইছি মজা করছি আমার বন্ধুর সাথে, কারণ আমি হাসতে হাসতে বলতে এই থাপ্পড় মারবো একটা, এই ধরনের কথা বলে নাকি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সো আপনি প্রথমে যখন একটা বাক্য পাবেন বা এক শব্দ পাবেন, ওই শব্দটা তারা এক্স্যাক্টলি কী বুঝাইছে এই থিমটা আপনাকে বুঝতে হবে, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে এই তিনটা জিনিস মোটামুটি আমাদের আয়ত্তে থাকলে আমরা ট্রান্সলেট করতে পারি। তবে সবসময় যে আপনার ট্রান্সলেশনটা একেবারে এক্সাক্ট হবে ব্যাপারটা এমন না। একই সেন্টেন্স এক একজন ব্যক্তি এক এক রকমভাবে ট্রান্সলেশন করতেই পারে। যদি মূল থিমটা প্রকাশ পায় তাহলেই যথেষ্ট। হ্যাঁ, এখন যারটা যত বেটার হবে সে তত বেশি নাম্বার পাবে, মূল ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, দেখি আমার সাথে কারা কানেক্ট আছে, কোনো কোশ্চেন টোশ্চেন করছে কিনা। ওকে, আমার সাথে অনেকেই কানেক্ট আছে। আমার সাথে সারিয়ার আছে, আসসালামু আলাইকুম স্যার, ক্লাসগুলো। ওকে, আচ্ছা চলেন। আচ্ছা দেখেন, তাহলে এই বাক্য যদি আমরা করতে চাই প্রথমে লাগবে আমাদের ভোকাবুলারি। তাহলে গণতন্ত্র মানে আমরা জানি হচ্ছে ডেমোক্রেসি, ডেমোক্রেসি। হ্যাঁ, উৎস মানে সোর্স, এরকম করে আমাদের লাগবে এগুলা। প্রাচীন গ্রিস, প্রাচীন মানে হচ্ছে অ্যানশাইন্ট, প্রাচীন, আর গ্রিস মানে তো গ্রিসই হবে, সম্ভবত গ্রিস বানানটা এভাবেই। অনুসন্ধান করা যায়, আপনি যদি এই বাক্যটা পড়েন এখানে অনুসন্ধান করা যায় বলতে বোঝা যায় পাওয়া যায়, এরকম বোঝাচ্ছে। মানে মূলত হচ্ছে গণতন্ত্রের উৎসটা হচ্ছে প্রাচীন গ্রিসে, এটাই বুঝাইছে এই বাক্যটা দ্বারা। আপনার ইট ডাজেন্ট মিন যে আপনার হুবহুবে অনুসন্ধান করা শব্দটা লাগবেই, বা আপনার এই বাক্যে যতগুলা শব্দ আছে সবগুলা শব্দের ইংরেজি শব্দ আপনার ট্রান্সলেশনে থাকা লাগবে, ব্যাপারটা এমন না। এই লাইনটা দ্বারা যেটা বোঝাইছে এটাই আপনাকে বোঝাইতে পারলেই হবে। যেমন এখানে বলা আছে গণতন্ত্রের উৎস প্রাচীন গ্রিসে অনুসন্ধান করা যায়, এই কথাটা আপনি এইভাবে না বলে আপনি যদি বাংলায় বলেন যে প্রাচীন গণতন্ত্রের উৎস প্রাচীন গ্রিসে, এতটুকু বললেও এই অংশটুকুর অর্থ বোঝা যায় বা মূল থিমটা প্রকাশ পায়। তা আপনি ইংলিশে যদি লেখেন যে গণতন্ত্রের উৎস হচ্ছে প্রাচীন গ্রিসে, তাইলেই হয়ে যাবে। তার মানে ব্যাপারটা দেখেন সহজ হয়ে গেছে। কিন্তু আপনি যদি এইটা খুঁজতে আচ্ছা অনুসন্ধান করা যায়, তাহলে করা যায় এটা কোন টেন্সে লিখবো, কিভাবে লিখবো, মাথায় খারাপ অবস্থা। বাট আপনি যদি লেখেন যে হচ্ছে দ্য অরিজিন অফ ডেমোক্রেসি ইজ ইন অ্যানশাইন্ট গ্রিস, অ্যানশাইন্ট গ্রিসে এর উৎস, হ্যাঁ এরকম। আচ্ছা, অরিজিন মানে উৎস মানে সোর্স বলতে পারেন, অথবা অরিজিনও বলতে পারেন। আমি অরিজিন বলতে, অরিজিন উৎস, তাহলে আমরা এটা বলতে পারি ফর এক্সাম্পল দ্য অরিজিন, এখানে সোর্সের চেয়ে অরিজিনটা বেশি পারফেক্ট। এখন মনে করতে পারেন ভাই কোন শব্দটা বেশি পারফেক্ট কেমনে বুঝবো? এই জিনিসটা আপনাকে রিডিং হ্যাবিট পড়ে পড়ে বুঝে বুঝে তারপর এটাকে অ্যাকুরেট হইতে হবে। যার এই সেন্সটা ভালো সে তত ভালো করবে, ইজ ভেরি সিম্পল। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা যখন বলি উন্নত দেশ, আমরা কি বলি? ডেভেলপড কান্ট্রি। কিন্তু আমরা যদি বলি উন্নত প্রযুক্তি, আমরা বলি অ্যাডভান্স টেকনোলজি। খেয়াল করেন, একই উন্নত শব্দ, উন্নত দেশ, আরেকটা আছে উন্নত প্রযুক্তি। তো যখন উন্নত দেশ বলি তখন আমরা এটাকে ডেভেলপড কান্ট্রি বলি। এটাই হচ্ছে ফিক্স টার্ম আকারেই ব্যবহার হয়, ডেভেলপড কান্ট্রি। যখন আমরা উন্নত প্রযুক্তি বলি তখন ডেভেলপড টেকনোলজির চেয়ে অ্যাডভান্স টেকনোলজিটা বেশি পারফেক্ট। তো এগুলো আমরা পড়ে পড়ে বিভিন্ন আর্টিকেলে, বিভিন্ন প্যাসেজে, বিভিন্ন লাইনে পাওয়ার কারণে আমরা অটোমেটিক্যালি বুঝছি যে এটা এই জায়গায় বেশি সুইটেবল। ঠিক আছে, তাহলে দেখেন আপনার, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। তাহলে কোন দেখেন এখানে উন্নত মানে ডেভেলপড হয়েছে, এখানে উন্নত মানে অ্যাডভান্সড হয়েছে। সো সিচুয়েশন ভেদে বা টার্ম ভেদে, শব্দ ভেদে আপনার একই উন্নত শব্দের ইংরেজি আলাদা হয়েছে। তাহলে আমার উৎস মানে সোর্সও হয় অরিজিনও হয়, কিন্তু এখানে অরিজিন বেশি পারফেক্ট। এটা আসলে কেন পারফেক্ট এটা এক্স্যাক্টলি বোঝানোটা কঠিন। এটা আপনাকে সিচুয়েশন ওয়াইজ বুঝতে হবে যে এই সিচুয়েশনে এই টার্মটা বেশি ব্যবহার করা হয়, এই টার্মটা বেশি সুইটেবল। আমি কি বোঝাতে পারছি? যেমন ধরেন আরেকটা দেখেন, ডিমান্ড মানে কি? ডিমান্ডের একটা অর্থ হচ্ছে চাহিদা, আরেকটা হচ্ছে দাবি করা।
দাবি করা, আবার ক্লেইম মানেও দাবি করা, কিন্তু দুই দাবি করা কি এক জিনিস? দুই দাবি করা এক জিনিস না। ডিমান্ড মানে হচ্ছে দাবি করা মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, যে আমি আপনার কাছে 1 ভরি স্বর্ণ ডিমান্ড করি, আমি আপনার কাছে আরও 2টা ক্লাস ডিমান্ড করি, মানে আমি আপনার কাছে চাই। এই ডিমান্ড, এই চাওয়াটাকে দাবি করা। যেমন বিভিন্ন শ্রমিকরা ডিমান্ড করে, প্রোটেস্টের মাধ্যমে ডিমান্ড করে। আর ক্লেম মানে হচ্ছে আমি কোনো একটার অধিকার ক্লেম করলাম যে এই জিনিসটা আমার, তাহলে আমি ক্লেম করলাম। অথবা আরও হইতে পারে আমি বললাম আপনি ওরে মারছেন, তাহলে এই কথাটা আমি ক্লেম করছি, আমি দাবি করছি। ঠিক আছে? সো দাবি করা একই বাংলা শব্দ, কিন্তু এটা ডিমান্ড এবং ক্লেম হয়, দুইটা এক জিনিস না। যে এই সেন্সটা আপনার ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপমেন্টটার জন্য আমি বলি যে বেশি বেশি রিডিং হ্যাবিট বাড়ান, এবং রিডিং হ্যাবিটে আপনাদেরকে আমি হেল্প করতেছি আমার এডিটোরিয়াল সিরিজের মাধ্যমে। এডিটোরিয়াল সিরিজের সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি ওখানে ভর্তি হতে পারবেন, ঠিক আছে, যুক্ত হতে পারবেন। আর বিসিএস এর জন্য ফিউচার ক্যাডার্স ব্যাচ আছে, ওকে, ফ্রি হ্যান্ড রাইটিং বিসিএস এর জন্য সব ফিউচার ক্যাডার্স ব্যাচ। আর যারা আইএলস, এসএসসি, এইচএসসির প্রিপারেশান, অন্যান্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য শুধু ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হলে হবে, সাথে বেসিক কোর্সও আছে, এডিটোরিয়াল সিরিজেও ভর্তি হতে পারবেন। আচ্ছা আসেন তাহলে, অরিজিন অফ ডেমোক্রেসি আমাদের মূল ইয়া হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি কোথায়? আমি যদি বলি অরিজিন ইজ ইন অ্যানশিয়েন্ট গ্রিস, এভাবেও দিতে পারেন, আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে। অথবা আমরা চাইলে আরও অন্যভাবে দিতে পারি। অনুসন্ধান করা মানে হচ্ছে পাওয়া যায়। গণতন্ত্রের উৎস কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রিসে পাওয়া যায়, প্রাচীন গ্রিসে পাওয়া যায়। তাহলে আমরা এর পাওয়া যায় ক্ষেত্রে ইজ ইন, আচ্ছা এটাকে কমপ্লিট করি, অ্যানশিয়েন্ট গ্রিস। গ্রিস আমাদের বাক্য শেষ হয় নাই, একই বাক্যে কমা দিয়ে এটা আর একটা এক্সটেনশন বা এক্সট্রা একটা অংশ, এটাও আমরা করব একটু পরে। আমাদের এতটুকু বাক্যটা এইভাবে করতে পারি, দ্য অরিজিন অফ ডেমোক্রেসি ইজ ইন অ্যানশিয়েন্ট গ্রিস, অ্যানশিয়েন্ট গ্রিসে এই ডেমোক্রেসির উৎস। অথবা আপনি অনুসন্ধান অর্থটাকে যদি ইয়াতে নেন, তাহলে বলতে পারেন এভাবে যে ক্যান বি ফাউন্ড, পাওয়া যায় বা পাওয়া যেতে পারে, পাওয়া যায় আর কি মূলত, হ্যাঁ। অথবা ক্যান বি ফাউন্ড না হয় শুধু ইজ ফাউন্ডও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইজ ফাউন্ড এটা প্যাসিভ ভয়েসে হয়েছে, ঠিক আছে। ফাউন্ড কোথায়? ইন অ্যানশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিসে, সিআই অ্যানশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিসে। আপনি বাক্যটায় দুইভাবেই করতে পারেন, ঠিক আছে। এটা আরও অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, ব্যাপারটা মানে কোনো প্যারা নাই। এটা আপনি এইভাবে বলতে পারবেন, যেমন ডেমোক্রেসি এভাবেও দিতে পারেন। ধরেন আমি বললেন ডেমোক্রেসি, এটাকে আরও কতভাবে দেয়া যায়। আপনি যদি আইডিয়াটা বুঝেন, এই যে আইডিয়া মানে কি, থিম, এই সেন্টেন্সটা দ্বারা আসলে কি বুঝাইছে এটা বুঝেন, এটা বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারবেন। যেমন ডেমোক্রেসি হ্যাজ অরিজিনেটেড মানে উৎপন্ন হয়েছে, অরিজিনেট মানে কি উৎপন্ন হওয়া, তাহলে হ্যাজ অরিজিনেটেড, ওকে, মানে উৎপত্তি হয়েছে, এটাও বলতে পারেন। উৎপত্তি অরিজিনেটেড ফ্রম, কোথা থেকে উৎপত্তি হয়েছে? অ্যানশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিস থেকে উৎপত্তি হয়েছে। আপনি এভাবে করেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে মারবে না। এটা ইয়াতে না দিয়ে, মানে হ্যাজ অরিজিনেটেড না দিয়ে এটা অতীতকালে দিতে পারেন। কেন? প্রতিষ্ঠা ঘটান, এটা অতীতকাল বোঝাইতেছে এখানে, মানে এই বাক্যটা আসলে অতীতকালের। সো আপনি বর্তমানে দিলে এই সাধারণ বর্তমানে দিতে পারেন, প্যাসিভ ভয়েস করতে পারেন। এটা দিলে পারফেক্ট টেন্সে না দিয়ে অতীতকালে দিলে মাচ বেটার, হ্যাঁ। কিন্তু এমনি ইয়া দিলে কোনো সমস্যা নেই, হ্যাজ অরিজিনেটেড দিলেও ভুল হবে না। তাহলে ডেমোক্রেসি অরিজিনেটেড ফ্রম অ্যানশিয়েন্ট গ্রিস, মানে অ্যানশিয়েন্ট গ্রিস থেকে উৎপত্তি হয়েছে, ওকে। আপনি এটাও না দেন, আপনি যদি বলেন কেম ফ্রম, ডেমোক্রেসি আসছে কোথা থেকে, কেম দিতে পারেন, কেম ফ্রম অ্যানশিয়েন্ট গ্রিস, কোনো সমস্যা নাই। আমরা অনেক সময় ট্রান্সলেশনগুলোকে একেবারে রোলসের মধ্যে, ধরাবাঁধা নিয়মের মধ্যে রাইখা একেবারে কঠিন বানাই ফেলি, হ্যাঁ ট্রান্সলেশন মানে কি না। আপনি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দিস সেন্টেন্স। এবার যদি থিমটা বুঝতে পারেন, তাহলে এই একই কথাটা বিভিন্নভাবে আপনি বলতে পারবেন, বিভিন্নভাবে বলতে পারবেন, ঠিক আছে।
আমি তোমাকে ভালোবাসি এটাও যেমন ভালোবাসা প্রকাশ করে, আমার তোমাকে ভালো লাগে, হ্যাঁ এটাও, এটা তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, এটাও কিন্তু একই জিনিসই বোঝায়, তার মানে আমি তোমাকে ভালোবাসি। সো দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি মিন। ওকে, আচ্ছা আমরা এত আলোচনায় আর না যাই, আমরা এখন আচ্ছা এতটুকু গেল। যেখানে যেখানে বোঝাতে আমরা ওয়ার ব্যবহার করি, ওয়ার যেখানে নাগরিকগণ, নাগরিকগণ মানে হচ্ছে সিটিজেন্স, সিটিজেন্স, সিটিজেন্সরা কি করে? প্রতিষ্ঠা ঘটায়, মানে প্রতিষ্ঠিত করে, মানে এস্টাবলিশড, অতীতকাল দেয়া লাগবে এটা, এস্টাবলিশড, প্রতিষ্ঠিত করে, নাগরিকগণ প্রতিষ্ঠিত করে বা প্রতিষ্ঠা করে, করেছিল আর কি, ঘটান মানে কি ঘটাই ফেলছে অলরেডি, ঠিক আছে। তাহলে সিটিজেন্স এস্টাবলিশড, কি এস্টাবলিশড করছে আবার এগুলো লিখতে হবে। যেমন আমি যদি বলি আই গেভ, আমি দিয়েছিলাম, আমি কি দিয়েছিলাম? কলম, কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম। এভাবে ধাপে ধাপে আগাইতে হবে। তাহলে ওয়ার সিটিজেন্স স্টাবলিশড, যেখানে সিটিজেনরা প্রতিষ্ঠা করেছিল বা প্রতিষ্ঠা ঘটাইছিল। কি ঘটাইছে? কি প্রতিষ্ঠিত করছে? সমতা এবং স্বাধীনতা। তাহলে এস্টাবলিশেস ইকুয়ালিটি মানে সমতা, স্বাধীনতা অ্যান্ড ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্সও বলতে পারেন। ফ্রিডম কোথায়? সমাজে, ইন সোসাইটি, সোসাইটি মানে সমাজ, আর সমাজে একটা স্থান বোঝাইতে আমরা ইন ব্যবহার করি। তাহলে ইন সোসাইটি, SOCIEITY সোসাইটি, CIE আচ্ছা CIETY সোসাইটি। আচ্ছা কিভাবে? নাগরিকগণ, যেখানে নাগরিকগণ শাসনাধিকার অর্জনের মাধ্যমে, এই যে সমাজে নাগরিকগণ সমাজে সমতা এবং স্বাধীনতা প্রতিষ্ঠা ঘটাইছে, এটা কিভাবে করছে? এই কিভাবেটা এখানে বলা আছে, শাসনাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। শাসনাধিকার, শাসনের অধিকার, অধিকার মানে হচ্ছে রাইটস, রাইটস। এই শাসনের অধিকারটাকে আমরা পলিটিক্যাল রাইটস বলতে পারি। হ্যাঁ, পলিটিক্যাল রাইটস মানে শাসনের অধিকার। অথবা আপনি যদি একেবারে লিটারাল মিনিংয়ে লিখতে চান, তাহলে আপনি বল রাইটস টু গভর্ন, গভর্ন মানে শাসন করা। হ্যাঁ, রাইটস, কিসের রাইটস? অধিকার, কিসের অধিকার? শাসনের অধিকার। তাহলে টু গভর্ন, গভর্ন শাসনের অধিকার, এটাও বলতে পারেন বা পলিটিক্যাল রাইটস বলতে পারেন। তাহলে কিসের মাধ্যমে? থ্রু, মাধ্যমে, কিসের মাধ্যমে? অর্জনের মাধ্যমে। কি অর্জন বলা আছে এখানে, কিন্তু আগে মাধ্যমে, কিসের মাধ্যমে? অর্জনের মাধ্যমে। অর্জন করা মানে অ্যাকোয়ার করা, অ্যাচিভ করা, অ্যাটেইন করা, গেইন করা, এরকম আমরা বলি। তাহলে থ্রু যেহেতু প্রিপোজিশন, এখন অর্জনের মাধ্যমে মানে অর্জন করার মাধ্যমে। আমরা কি অ্যাকোয়ার লিখতে পারবো? পারবো না, কারণ থ্রু এর জন্য হবে অ্যাকোয়ারিং। অ্যাকোয়ারিং কি? অ্যাকোয়ারিং পলিটিক্যাল রাইটস। পলিটিক্যাল রাইটস। ওকে, তাহলে এই যে আমাদের একটা কনফিউশন থাকে, ভাই সাবজেক্ট কীভাবে খুঁজে পাবো, ভার্ব কোথায়, কোন শব্দের পরে কোনটা হবে, এই জিনিসগুলোর জন্য অনেক বেশি রুলস রেগুলেশন লাগে না। জাস্ট ইউ নিড টু ডেভেলপ ইউর আইডিয়া, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমার ফিউচার ক্যারিয়ার ব্যাচের প্রধান টার্গেট থাকে আপনার আইকিউ ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া। আমি সবসময় ওইভাবে সাজেশন করি, ওইভাবে এমফাসাইজ করি যে আপনার আইকিউ ডেভেলপ করতে হবে। বেশিরভাগ শিক্ষার্থী দেখবেন যে যারা চাকরি পায় তারা একসাথে অনেকগুলা পায়। যেমন আমি 2টা ফার্স্ট ক্লাস সরকারি চাকরি পাইছি, 45-এর ভাই ইচ্ছা করে দেই নাই। আমি যদি আমার আরও বয়স ছিল, মানে এখনও মোস্ট প্রবাবলি বয়স আছে, ঠিক আছে। তো মানে আমি যদি কন্টিনিউ, আমার ওই 45-এর পরে আমি আরও 5টা বিসিএস দিতে পারতাম, আরও সকল চাকরির পরীক্ষা দিতে পারতাম। আমার 4 বছরের বেশি সময় বয়স ছিল, ঠিক আছে, 4 থেকে 5 বছরের মতন মনে বয়স ছিল। 26 বছর বয়সে 45-এর 44-এর বিসিএস দিছি, 44-45-এর। তো আরও বয়স ছিল, তাহলে আমি একসাথে অনেকগুলো চাকরি পাইতে পারতাম যদি আমিও এই লাইনে থাকতাম। আমার যেহেতু এন্টারপ্রেনারের দিকে শিফট করছি, সো আমার ওই দিকে আর যাই নাই। এখন যারা চাকরি পায় তারা ফার্স্ট ক্লাস চাকরিগুলো বা বড় চাকরিগুলো ইচ্ছা মতো পাইতেই থাকে, আর যারা পায় না তারা একটা কোনো রকম চাকরি 16 গ্রেডের, 17 গ্রেডের বা 13 গ্রেডের, 12 গ্রেডের চাকরির জন্য জানপ্রাণ দিতেছে। এই জায়গাটা কেন একটা গ্যাপ হয়? একজন ব্যক্তি কেন অনেক চাকরি পাইতেছে?
এখন বলতেন ভাই সে অনেক প্রিভিলেজ সোসাইটিতে জন্মগ্রহণ করছে। ভাই আমি কোনো প্রিভিলেজ সোসাইটিতে জন্ম করি নাই, একেবারে অজপরা গায়ের একটা অখ্যাত মাদ্রাসা, অখ্যাত বলতেছি আমি অসম্মান দিয়ে না, মানে অখ্যাত একটা মাদ্রাসা থেকে আমি এসএসসি পাস করছি। সো আই স্টার্টেড ফ্রম জিরো, আমি জিরো থেকে শুরু করছি অ্যান্ড আই অ্যাচিভ মাই টার্গেটস। হ্যাঁ, আই ওয়াজ এইবল টু অ্যাচিভ মাই টার্গেটস, আমি আমার টার্গেটগুলো অ্যাচিভ করতে পারছি। সো এই জায়গায় কেন গ্যাপটা তৈরি হয়, এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। অনেকগুলো বই নিলেন, ধুমাইয়া মুখস্থ করে ফেললেন, দিস ইজ নট এক্স্যাক্টলি রাইট, দিস ইজ নট হোয়াট এক্স্যাক্টলি রাইট মেথড, ওকে, টু টেক প্রিপারেশন ফর জব এক্সামস। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো আমরা এই বাক্যটা মোটামুটি বুঝতে পারছি যে আসলে এটা কীভাবে আমাদের ট্রান্সলেট করা উচিত, কোন জায়গায় ফোকাস করা উচিত। হ্যাঁ, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, গো ফর দ্য নেক্সট ওয়ান। এই বাক্যটা আছে, আমি একটু দেখি কারা এখন আমাকে কমেন্ট করছে কিনা। আবার ফি কত টাকা এখন? ব্যাচে ভর্তি হন, সাথে বই ফ্রি আছে স্যারের ব্যাচে, রেকর্ডেড ক্লাসগুলো নিতে চাচ্ছি। ওকে, ফিউচার করছে টুইকের মধ্যে। স্যার আপনার ক্লাস এখন অনুবাদ করতে পারি। থ্যাংক ইউ। The origins of democracy can be traced back to ancient Greece, where citizens established equality, freedom by gaining the right to govern. Okay. আচ্ছা, চলেন আমরা আচ্ছা বিস্তারিত আপনারা যারা ফিটি জানতে চাচ্ছেন, বিভিন্ন কোর্সের কিছু কী কী, এই জিনিসগুলো সবগুলোই আপনারা পেজে মেসেজ করলেই হবে আমাদের। যেমন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডেড ব্যাচ আছে আমার, যেটা খুবই ইফেক্টিভ একটা ব্যাচ। ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডেড ব্যাচ। বেসিক কোর্স আছে কম্বোকে, 4টা বেসিক কোর্স মিলিয়ে বেসিক কম্বো, এই 2টা রেকর্ডেড আলাদা আলাদা কোর্স। ফিউচার ক্যাডার্স, যারা জবের প্রিপারেশান নিচ্ছেন, বিসিএসের টার্গেট আছে, তারা হচ্ছে ফিউচার ক্যাডার্স ব্যাচে ভর্তি হবেন। এবং এইটা ভর্তি হইলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভর্তি হওয়া লাগবে না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা এখানে আছে, এবং বেসিক কোর্সটা না ভর্তি হলেও চলবে, ঠিক আছে। ফিউচার ক্যাডার্সই এখানে একটা কোর্স, লাইভ ব্যাচ, এটার ফি একটু বেশি। ওকে, এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সে যারা ভর্তি হতে পারেন কোর্সে ভর্তি হবেন, অথবা শুধু বই নিলে বইও নিতে পারেন বা 2টাও নিতে পারেন, রাইটিং এক্সপার্ট নামে বই আছে। আর ফিউচার ক্যাডার ব্যাচের সাথে বিসিএস এক্সপার্ট বই ফ্রি দেওয়া হবে, 1000 পেজের একটা বই, এটার সাথে ফ্রি পাবেন। সাথে আর কি আছে আমাদের হিসাবে, আর আছে হচ্ছে আমাদের এডিটোরিয়াল সিরিজ, নিউজ পেপার এডিটোরিয়াল সিরিজ RIES সিরিজ। সো ধরেন ফর এক্সাম্পল আপনি জবের প্রিপারেশান নিচ্ছেন, তাহলে আপনার কাজ হচ্ছে এই 2টাতে ভর্তি হওয়া। জবের বাইরে যারা আছেন তারা ফ্রি হ্যান্ড রাইটিং বেসিক এবং এগুলো ফি একেবারেই কম। আমার ইয়াতে 450 টাকা, এটা 450 টাকা, 4টা কোর্স মিলে এটাও 450 টাকা। এটা মান্থলি সাবস্ক্রিপশন 58 টাকা, 3 মাসে হইলে 48 টাকা, 6 মাসে হলে 248 টাকা, 148 248, খুবই কম টাকায়। এগুলো সব বিস্তারিত জানতে পেজে মেসেজ করবেন। আমাদের আরেকটা সবচেয়ে বড় জিনিস আসতেছে, সেটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপটা, এগুলো সব ওয়েবসাইট থেকে ক্লাস করবেন, ঠিক আছে, বা হচ্ছে বই নিলে বইতেও নিবেনই। আর সবচেয়ে বড় একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাপ। আমাদের অ্যাপ লঞ্চ হবে, আপনি রাস্তায় ঘাটে যেখানে সেখানে জ্যামে আপনি শুয়ে বসে অ্যাপের মাধ্যমে ইংলিশের ভোকাবুলারি, গ্রামার, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। গেম খেলে, এক্সাম খেলার মাধ্যমে, ফ্ল্যাশ কার্ডে গেম খেলার মাধ্যমে করতে পারবেন এবং নিজেকে জাজ করতে পারবেন। সো আপনারা তখন বই লাগবে না, হাঁটতে বসতে মোবাইল চালাইতেছেন, আচ্ছা একটা এক্সাম 10 মার্কের 20 মার্কের একটা এক্সাম দেই, 10টা 12টায় ভোকাবুলারি শিখে ফেললেন বা গ্রামার শিখে ফেললেন, এরকম হবে, ঠিক আছে। সো অ্যাপ এটা আপনারা আগামী মাসের একেবারে শুরু, অলরেডি প্লে স্টোরে আছে, কিন্তু আপনারা সার্চ করলে এখন হয়তো পাবেন না, কিন্তু আগামী মাসের শুরুর দিকে আমরা এটা সবাইকে উন্মুক্ত করে দেব। যাই হোক, পরের বাক্যটা আমরা আসি। আচ্ছা, এটা তো মোছানোর দরকার নেই, আমরা যেটা করি আরেকটা তৈরি করি। এই ব্যবস্থা জনসাধারণের অংশগ্রহণের উপর নির্ভরশীল ছিল, যা তৎকালীন সমাজে একটি পরিবর্তন এনে দেয় অতীতকাল হবে, মানে এনে দিয়েছিল। অনেকের মাথায় আচ্ছা এনে দেয় অর্থ কি, এনে দেওয়া অর্থ কি, এরকম খুঁজতেছেন। মূলত হচ্ছে এনে দিয়েছিল, কারণ তৎকালীন সমাজ বলছে তো। আবার এখানে দেখেন নির্ভরশীল ছিল। আচ্ছা, এখন খেয়াল করেন এই ব্যবস্থা, মানে দিস সিস্টেম, ওকে,
দিস সিস্টেম আচ্ছা নির্ভরশীল ছিল, তাহলে আমরা বলতে পারি ওয়াজ ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, তাহলে ওয়াজ ডিপেন্ডেন্ট নির্ভরশীল ছিল, এটা এইভাবে করতে পারেন। অথবা এটা এবার নির্ভর করেছিল, নির্ভর করা, অতীতকাল হলে নির্ভর করেছিল, মানে এই ব্যবস্থা জনসাধারণের অংশগ্রহণের উপর নির্ভর করেছিল, এরকম বুঝাতে, ঠিক আছে। তো আপনি যখন নির্ভর করা দেন তখন তো আর ডিপেন্ডেন্ট না, তখন হচ্ছে দিস সিস্টেম ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট অতীতকাল ভার্বের অন, কিসের উপর নির্ভরশীল ছিল? জনগণের অংশগ্রহণের উপর। অন দ্য পাবলিক পার্টিসিপেশন, অংশগ্রহণ মানে কি? পার্টিসিপেশন, পার্টিসিপেশন। আপনি যদি এখানে ডিপেন্ডেন্ট না দিতে চান, আর একটু সুন্দর শব্দ ব্যবহার করতে চান, তাহলে আপনি বলতে পারেন রিলাই। রিলাই মানে কি? নির্ভর করা। এটা থেকে আসবে রিলাইড অন, মানে রিলাই অন মানে নির্ভর করা কোনো কিছুর উপর। তাহলে দিস সিস্টেম ডিপেন্ডেন্ট অন দ্য পাবলিক পার্টিসিপেশন, এই ব্যবস্থাটা জনগণের অংশগ্রহণের উপর নির্ভরশীল ছিল অথবা নির্ভর করত। এটা নির্ভর করত, নির্ভর করেছিল, এইভাবেও দেওয়া যায়, নির্ভর করেছিল। তাহলে দিস সিস্টেম রিলাইড অন দ্য পাবলিক পার্টিসিপেশন, জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করেছিল, নির্ভর করত অথবা নির্ভরশীল ছিল, এরকম বিভিন্নভাবে দেয়া যায়। যা বোঝাতে আমরা হুইচ ব্যবহার করতে পারি। হুইচ যা তৎকালীন সমাজে একটি পরিবর্তন এনে দেয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যা হুইচ পরিবর্তন এনেছিল। পরিবর্তন মানে হচ্ছে একটা ফ্রেজ আছে, ব্রিং অ্যাবাউট, পরিবর্তন ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে পরিবর্তন ঘটানো, একটা ফ্রেজাল ভার্ব আছে না, শিখছেন না? তাহলে হুইচ ব্রড অ্যাবাউট হবে, অতীতকাল না? ব্রড অ্যাবাউট আ চেঞ্জ, একটা পরিবর্তন, একটা চেঞ্জ। কোথায় চেঞ্জটা নিয়ে আসছে? সমাজে। ইন দ্য সোসাইটি, ইন দ্য সোসাইটি, সমাজে। তাহলে হুইচ ব্রড অ্যাবাউট আ চেঞ্জ, হুইচ ব্রড অ্যাবাউট যা পরিবর্তন এনেছিল, ইন সোসাইটি সমাজে। সোসাইটি কখন? তৎকালীন। আমরা চাইলে ইন দ্য দেন সোসাইটিও বলা হয়, তৎকালীন বুঝাইতে দেন, তখন বুঝাইতে। আমাদের দুইটা দেন আছে, একটা এই দেন আর একটা এই দেন। এই দেন মানে হচ্ছে তখন, তৎকালীন বুঝাইতে, আর এই দেন মানে হচ্ছে চেয়ে, তুলনা বুঝাইতে আমরা ব্যবহার করি। দেন সোসাইটিও বলতে পারি, বা এটা আর একটু সুন্দরভাবে বা সহজভাবে বলে ইন দ্য সোসাইটি অফ দ্যাট টাইম, তৎকালীন। দ্যাট কালীন মানে সময় বোঝায়, টাইম, তাহলে অফ দ্যাট টাইম, ওই সময়ের যে সোসাইটি ছিল সেই সোসাইটি। তাহলে দিস সিস্টেম রিলাইড অন দ্য পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন নির্ভর করতো, হুইচ ব্রড অ্যাবাউট আ চেঞ্জ ইন দ্য সোসাইটি অফ দ্যাট টাইম, ওই সময়ের যে সমাজ ব্যবস্থা ছিল বা সমাজে একটা পরিবর্তন নিয়ে আসছিল। ওই সময়ের মানে তৎকালীন, তৎকালীন মানে কি? ওই সময়ের। এই যে দেখেন, তৎকালীন টার্মটা নিয়ে অনেকে যারা নতুন ট্রান্সলেশন করে বা ইংলিশ নতুন শিখে, কম বুঝে, তৎকালীন টার্মটা নিয়ে আধা ঘন্টা ধরে বসে থাকবে, ভাই তৎকালীন মানে এটার ইংলিশ কি? তৎকালীন মানে তখনকার সময়, তাহলে তখনকার সময় দ্যাট টাইম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখে আমাদের সাথে আরো কে কে আছে। ওকে, আচ্ছা চলেন এবার পরও আরেকটা সেন্টেন্স বাকি আছে, আমরা ওই সেন্টেন্সটাকে শেষ করব, এটার মাধ্যমে আমাদের আজকে এই ক্লাসটা শেষ হবে। অথচ, অথচ মানে হচ্ছে আপনি প্রসঙ্গ থেকে সরে আসতেছেন, এতক্ষণ ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন সেটা থেকে অথচ। অথচ মানে আমরা চাইলে বাট বলতে পারি অথবা হাউএভার বলতে পারি। হাউএভার মানে তবে, এই যে ডেমোক্রেসি, অথচ মানে কি? তবে প্লেটো এই ব্যবস্থার তীব্র সমালোচনা করছে, তাহলে এই তবে মানে হাউএভার, এই অথচর বলতে বাট বা হাউএভার দিয়ে আমরা স্টার্ট করতে পারি। ধরুন আমরা বললাম হাউএভার, হাউএভার মানে যাই হোকও বোঝায়,
হ্যাঁ, প্লেটো এই ব্যবস্থাকে তীব্র সমালোচনা করেছিলেন। তাহলে তীব্রভাবে, স্ট্রংলি, সিভিয়ারলি, একিউটলি, এরকম নানানভাবে আমরা বলতে পারি। স্ট্রংলি ক্রিটিসাইজড, অতীতকাল। তাহলে প্লেটো, আমরা দার্শনিক প্লেটোর কথা শুনছি না? প্লেটো স্ট্রংলি criticized this system, এই সিস্টেমের সে ব্যাপক সমালোচনা করছে সিস্টেম। ওকে, কারণ কি? কারণ বুঝাইতে আমরা বিকজ বলতে পারি, আমরা অ্যাজ বলতে পারি, আমরা সিন্স বলতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইংলিশে অ্যাজটাই বেশি ব্যবহার করা হয়। অ্যাজ মানে কারণ, হ্যাঁ, যেহেতু আর কি। সিন্স, অ্যাজ, এগুলা যেহেতু। অ্যাজ এবং সিন্স দিয়ে দুইটা বাক্য ব্যবহার হয়। কখনো কখনো এইভাবেও হইতে পারে, এটা একটা বাক্য, অর্থাৎ এই বাক্যে এটা হচ্ছে এইটা। এবার অ্যাজ মানে যেহেতু বা কারণ। কারণ অ্যাজ তিনি বিশ্বাস করতেন যে, হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করত যে গণতন্ত্র অশিক্ষিত জনসাধারণের এভাবে রাষ্ট্রে অস্থিরতা ও অপ্রতিহত স্বৈরাচার প্রতিষ্ঠা করে। মানে হচ্ছে মূলত গণতন্ত্র অশিক্ষিত জনসাধারণের মাধ্যমে, হ্যাঁ, মানে অশিক্ষিত জনসাধারণের মাধ্যমে কি করে আপনার এই গণতন্ত্রের এই ব্যবস্থায় এই অশিক্ষিত জনসাধারণরা কিন্তু এক ধরনের আপনার স্বৈরাচার প্রতিষ্ঠা করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রের একটা আসলে মানে ভুল পদ্ধতি গণতন্ত্রের একটা ভুল হচ্ছে এখানে যারা একেবারে অক্ষর জ্ঞান নাই তারাও এই জায়গায় অংশগ্রহণ করে। এখন যার অক্ষর জ্ঞান নাই সে কিভাবে একজন শাসক নির্বাচন করবে, এই শাসক কি ভালো না খারাপ, এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বাজে সমস্যা। তো এই জিনিসটাই এখানে প্লেটো এই কারণে সমালোচনা করছে, যে বলছে গণতন্ত্র অশিক্ষিত জনসাধারণ এভাবে, অনেকের এই লাইনটার মধ্যে এই জায়গাটা একটা কনফিউশন আছে। আপনি যদি পুরো সেন্টেন্সটা পড়েন তাহলে মোটামুটি বুঝতে পারবেন। গণতন্ত্র অশিক্ষিত জনসাধারণ এভাবে রাষ্ট্রীয় অস্থিরতা ও অপ্রতিহত স্বৈরাচার প্রতিষ্ঠা করে, যা দার্শনিক শাসনের তুলনায় ত্রুটিপূর্ণ। মূলত হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রে অস্থিরতা ও অপ্রতিহত স্বৈরাচার প্রতিষ্ঠা করে। এখন এই গণতন্ত্রের মধ্যে কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়? অশিক্ষিত জনসাধারণের কারণে, অশিক্ষিত জনসাধারণের কারণে, অশিক্ষিত জনসাধারণের ফলে, অশিক্ষিত জনসাধারণের মাধ্যমে, এরকম কথাটা আর কি। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা একটা এক্সট্রা ইনফরমেশন। বিলিভ দ্যাট, সে বিশ্বাস করে ডেমোক্রেসি করে প্রতিষ্ঠা করে। তাহলে এস্টাবলিশেস, প্রতিষ্ঠা করে, এটা একটা সাধারণ বর্তমান হবে কারণ এটা প্লেটোর একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি। ডেমোক্রেসি স্টাবলিশেস, কি স্টাবলিশ করে? অস্থিরতা। তাহলে অস্থিরতা মানে হচ্ছে ইনস্টেবিলিটি, অস্থিরতা। অ্যান্ড অপ্রতিহত, যেটাকে বাধা দেওয়া যায় না, আটকানো যায় না, অপ্রতিহত। তার মানে এটাকে আমরা আনচেকড অথবা আনকন্ট্রোলড বলতে পারি, যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, চেক দেওয়া যায় না। তাহলে অ্যান্ড আনচেকড, আনচেক, এই ইডি যুক্ত হবে। আনচেকড, আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত, অপ্রতিহত, এরকম। আনচেকড স্বৈরাচার মানে হচ্ছে টাইরানি। হ্যাঁ, আপনার এখানে ফেসিস্ট বলতে পারেন, কিন্তু মূলত হচ্ছে ফেসিস্ট একজন ব্যক্তিকে বোঝায়, আর এখানে স্বৈরাচার মানে একটা সিস্টেমকে বোঝাইতেছে। আমরা টাইরানি বলি, টাইরানি, সম্ভবত স্পেলিংটা এভাবে, ডাবল এন মোস্ট প্রবাবলি, একটু স্পেলিংটা আপনারা চেক দিয়ে নিন, সম্ভবত হ্যাঁ, টাইরানি মানে হচ্ছে স্বৈরাচার প্রতিষ্ঠা করে। হ্যাঁ, কিসের মাধ্যমে? এখন এখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে গণতন্ত্র সম্পর্কে এক্সট্রা তথ্য হয়েছে। গণতন্ত্র এই অশিক্ষিত জনসাধারণের মাধ্যমে। তাহলে ডেমোক্রেসি, এখানে আমরা একটা ফুল কমা দিয়ে আমরা এই জায়গায় এক্সট্রা তথ্য যুক্ত করতে পারি। ডেমোক্রেসি থ্রু uneducated people, ডেমোক্রেসি একটা কমার মাধ্যমে, ডেমোক্রেসি থ্রু আনএডুকেটেড পিপলদের মাধ্যমে, ওকে, এস্টাবলিশেস প্রতিষ্ঠা করে, ইনস্টেবিলিটি অস্থিরতা, অ্যান্ড আনচেক টাইরানি এবং অপ্রতিহত অনিয়ন্ত্রিত
আপনার কি আপনার স্বৈরাচার। এখানে অনেকেই অপ্রতিহত শব্দ নিয়ে অনেক ঝামেলায় পড়তেন। আগে আপনাকে বুঝতে হবে অপ্রতিহত মানে কি, যেটাকে প্রতিহত করা যায় না, বাধা দেওয়া যায় না, আটকাই রাখা যায় না, তার মানে কন্ট্রোল করা যায় না, চেক দেওয়া যায় না। বুঝছেন কত সহজভাবে চলে আসছে ব্যাপারটা? সো এই থিঙ্কিংয়ের জায়গাটা আপনার ক্লিয়ার হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, যা দার্শনিক শাসকের তুলনায় ত্রুটিপূর্ণ, যা দার্শনিক শাসনের তুলনায় ত্রুটিপূর্ণ, হুইচ, যা, অথবা চাইলে হোয়াটও দিয়ে বলেন, হ্যাঁ, যা ত্রুটিপূর্ণ, হুইচ ইজ ত্রুটিপূর্ণর ক্ষেত্রে আমরা ফল্টি বলতে পারি, ফল্টি মানে ত্রুটিপূর্ণ, অথবা ফ্লড মানে ত্রুটিপূর্ণ। এই যে আমরা বলি, মানে ত্রুটি, আর ফ্ললেস ত্রুটিহীন, হ্যাঁ, ফ্ললেস ত্রুটিহীন, এরকম। তো এই ব্যাপারটা আমরা ফ্লড বলতে পারি বা ফল্টি বলতে পারি, হুইচ ইজ ফল্টি, এটা কিনা ত্রুটিপূর্ণ, ফল্টি। তুলনায়, এই তুলনা বলতে কম্পেয়ার টু, এই টার্মগুলো আপনারা পড়তে পড়তে দেখতে দেখতে শিখবেন। কম্পেয়ার টু কিসের তুলনায়? দার্শনিক শাসনের তুলনায়। ফল্টি কম্পেয়ার টু ফিলোসফিক্যাল গভর্নেন্স, শাসন, গভর্ন মানে শাসন করা, ফিলোসফিক্যাল গভর্নেন্স, শাসন। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? হাউভার প্লেটো স্ট্রংলি ক্রিটিসাইজ দিস সিস্টেম, এই সিস্টেমটাকে সে স্ট্রংলি কি করছে? দৃঢ়ভাবে, তীব্রভাবে সমালোচনা করছে। সিভিয়ারলিও বলতে পারেন আপনারা চাইলে। কারণ কি? কারণ অ্যাজ বা বিকজ, এখানে আমরা চাইলে অ্যাজ না দিয়ে আমরা চাইলে বিকজ দিতে পারবো। বিকজ হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো ডেমোক্রেসি থ্রু আনএডুকেটেড পিপল, ওকে, আমরা চাইলে থ্রু ইটস আনএডুকেটেডও বলতে পারি, ইটস মানে তার, গণতন্ত্র তার, এরকমও বলতে পারবেন। হ্যাঁ, স্টাবলিশেস কি প্রতিষ্ঠা করছে? স্টাবলিশেস ইনস্টেবিলিটি, অস্থিরতা, অ্যান্ড আনচেক টাইরানি, অপ্রতিহত অনিয়ন্ত্রিত স্বৈরাচার প্রতিষ্ঠা করে, যা কিনা ত্রুটিপূর্ণ, হুইচ ইজ ফল্টি, যা ত্রুটিপূর্ণ। কিসের তুলনায় ত্রুটিপূর্ণ? দার্শনিক শাসনের তুলনায়, কম্পেয়ার টু ফিলোসফিক্যাল গভর্নেন্স। হ্যাঁ, ফিলোসফিক্যাল গভর্নেন্স। এটা কিন্তু অনেকে কি করে সিরিয়াল বাই আগায়, আবার কেউ কেউ মনে করে ভাই এই শব্দটার পরে যে আপনি ওইটাতে চলে গেছেন, কেমনে চলে গেছেন, এই সেন্সটাই হচ্ছে মূলত ডেভেলপ করতে হবে। তো আমাদের আগামী মাসে ফিউচার ক্যাডার্স ব্যাচ 4 শুরু হইতেছে। ফিউচার ক্যাডার্স ব্যাচ 4 মানে হচ্ছে ইংরেজির যে 200 মার্ক লিখিত, এই ইংলিশের প্রিপারেশনটা আগে থেকেই শুরু করা লাগে। এটা আপনি বিসিএস এর প্রিলি লিখলেন তারপরে শুরু করবেন, তার মানে হচ্ছে আপনার লাইফ ডিজাস্টার হয়ে যাবে। এটা আমার ব্যবসা বাড়ানোর জন্য না, আশেপাশে যত বিসিএস ক্যাডার আছে তাদের থেকে জিগাই নেবেন যে ভাই ইংলিশের প্রিপারেশনটা আগে শুরু করা উচিত কিনা, এবং এই প্রিপারেশন আপনি নিজে শুরু করতে পারেন বা আমার মেন্টরশিপে শুরু করতে পারেন। এটা ইজ টোটালি আপ টু ইউ। 200 মার্ক প্লাস হচ্ছে এই একই সিলেবাসে ব্যাংকের 120 মার্ক সিলেবাস অটোমেটিক্যালি কভার হয়ে যায়। তার মানে এখানে এর 200 মার্ক, বাংলার 15 মার্ক ট্রান্সলেশন যেটা শুরুতে বলছি, তার মানে 215, এদিকে ব্যাংকের 120 মার্কের মতন ক্লিয়ার হবে আপনার এই কোর্সে। পাশাপাশি আপনার প্রিলির প্রিপারেশনটা কিভাবে নিলে এটা রিটেনে কাজে লাগবে, কিভাবে নেওয়া উচিত, তাহলে সহজেই ক্যাডার হওয়া যেতে পারে, এবং হচ্ছে রিটেনের অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনগুলো কীভাবে নেওয়া উচিত, কোন স্টাইলে পড়াশোনা উচিত, এরকম বিস্তর স্ট্র্যাটেজি নিয়ে এই কোর্সে আলোচনা করব। সো এটা ব্যাচ 4 শুরু হইতেছে। এটার সাথে আপনি আমার যেই বিসিএস এক্সপার্ট বই, এই বইটা পুরোটা 1000 কত পেজ একটু দেখি আমি, 952 পেজ, 952 পেজের বইটা ওইটার সাথে পেয়ে যাবেন। এই ফিউচার ক্যাডার্স কোর্সের সাথে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যুক্ত আছে, রেকর্ডেড কোর্সটা। সো আপনার রেকর্ডেড কোর্সে আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভর্তি হতে হবে না। আর যারা অলরেডি ফ্রি হ্যান্ড রাইটিং আগে আমার লাইভ কোর্স ছিল, লাইভ কোর্সে ছিলেন কিংবা রেকর্ডেড কোর্সে ভর্তি আছেন, তারা ওই রেকর্ডেড কোর্সের যে ফিটা, ওই ফিটা মাইনাস করে এই কোর্সে যুক্ত হতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। যে কোনো প্রয়োজনে পেজে অ্যাক্টিভ থাকেন, পেজের কন্টেন্টগুলো দেখতে থাকেন, এবং ইংলিশের প্রিপারেশনটা আপনার টার্গেট যাই হোক, এসএসসিতে ভালো করা, তারপরে ইন্টারে ভালো করা, কিংবা ভার্সিটি অ্যাডমিশনে ভালো করা, এটার জন্য ইংলিশের প্রিপারেশনটা আগে থেকে শুরু করা উচিত। আর ইংলিশটা শিখতে হবে ভাষার মতন করে, মুখস্থ গ্রামার স্ট্রাকচার পরে ইংলিশ শেখা যাবে না।
এটা আই হোপ এতদিন ধরে যারা আমাকে ফলো করেন এটা নিশ্চয়ই আমি বুঝাইতে সক্ষম হয়েছি। দ্যাটস অল টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আই হোপ আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।